যে মুহূর্তে এই অনুষ্ঠানটা হচ্ছে তখন বাংলাদেশে তোলপাড়, গত বছরের ঘটনা বলি, আমরা সকলেই জানি, একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, ছোট ছোট ছেলে মেয়ে। কোনোদিন রাজপথে মা বাবাকে না জানিয়ে রাস্তায় নামে নেই। আমার বাসায় এসে টোকা দিল, আঙ্কেল আপনার কাছে কি বাংলাদেশের পতাকা আছে? আমি কি করবা? ওই আমরা একটু মিছিল করবো। করলো। মধ্যরাতে দেখি দেয়ালে গ্রাফিটি আছে। আপনারা বলেন আমার কথা কি মিথ্যা? গ্রাফিটি যতগুলো ছিল ঢাকা শহরে কি ছিল লেখা? স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আর কি ছিল? ছিল মন্দির, মসজিদ, গির্জা ছবি এঁকে ওইখানে লেখা রাষ্ট্রসভার ধর্ম যার যার। কিন্তু এই চিন্তাগুলো এখন সরিয়ে দিয়ে অন্য ধরনের চিন্তা চেপে বসার চেষ্টা করছে। এবং রবীন্দ্রনাথের এই কবিতাটা নিশ্চয়ই জানেন, রথযাত্রা রথযাত্রা মহা ধুমধাম, মাটিতে লুটে মানুষ করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যান। আমাদের এই গণ অভ্যুত্থানের আসল নায়ক হলো এই জনগণ। এবং এই অভ্যুত্থানের নাম দেওয়া হলো সঠিকভাবে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, যেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান যদি হয় তাহলে খালি একটা শব্দ উচ্চারণ করলে তো চলবে না। বৈষম্য কি, কেন, কি কারণে হয় সেইটা যদি আমি না বুঝতে পারি তাহলে পরে এইটার ইন্টারপ্রিটেশন এরকম হয়ে যেতে পারে যে ওরা এতদিন লুটপাট করেছে, আমি লুটপাট করতে পারি নাই, সুতরাং লুটপাটের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করে, বৈষম্য দূর করে। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, রোজার সময় আমাকে একজন ফোন করলো যে আমরা নতুন পার্টি করেছি, ইফতারে একটু আসি। আমাকে কোথায়? ওই ইন্টারকন্টিনেন্টাল। আমি বললাম ইন্টারকন্টিনেন্টাল অনেক টাকা লাগে, তোমাদের নামে দুর্নাম হচ্ছে, এটা টের পাও না? টাকা আসে কই থেকে? BMW, মার্সিডিজ ছাড়া চলতে পারো না। আমিও তো ডাকসুর ভিপি ছিলাম, তোমাদের তো অনেক বড় নেতা ছিলাম। আমি তো রিক্সায় চড়েছি, আমি তো ট্রেনে চড়েছি। সেলিম ভাই, আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে এইগুলো না করলে চলবে না। আমি বললাম এই টেক্কায় পারবে? দেবপ্রিয়র হিসাব অনুযায়ী শেখ হাসিনার 16 বছরে 11 লক্ষ কোটি টাকা না 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। 28 লক্ষের সঙ্গে টেক্কা দিয়ে পারবে, নাকি দেশপ্রেম এবং আত্মত্যাগের প্রতিযোগিতায় তুমি টেক্কা দেওয়ার চেষ্টা করো? সুতরাং সংস্কার 3 রকম হয়, মনে রাখতে হবে। খালি সংস্কার বললে হবে না, আজকাল এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। একটা কথা বেরিয়েছে ন্যারেটিভ বা বয়ান, বয়ান শুদ্ধ করে বলতে হবে। বয়ান বললেই হয়ে গেল, ঠিক বয়ান বললেই বাকিটা হয়ে গেল। সংস্কার বললেই সব কিছু হয় না। সংস্কারের নামে নব সংস্করণও হতে পারে। আমরা নিউ এডিশন, নব সংস্করণের জন্য মানুষ রক্ত দেয়নি। এই হাজার হাজার মানুষ, তারা প্রকৃত বিকল্প, প্রকৃত সংস্কারের জন্য কিন্তু জীবন দিয়েছে। এবং সেই সংস্কারও 2 রকম হতে পারে। আমরা পরিবর্তন করব এই কথা বলে পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে, সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে। ওর জন্য সংস্কারের প্রকার, কি ধরনের সংস্কার, এইটাও একই সঙ্গে আমাদের উপলব্ধি করতে হবে। এবং সেইখানেই আজকে আমি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদের সকলের গার্জিয়ান, বাতিঘর আমি বললাম, তিনি কিন্তু বলে দিয়েছেন সেই সংস্কার যেখানে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার দিকে আমাদের যেতে হবে। ফান্ডামেন্টাল কোশ্চেনটা তিনি রেজ করেছেন। এবং এইটাই হলো চাবিকাঠি, যেটা দিয়ে মাপকাঠি, যেটা দিয়ে আমরা
পরীক্ষা করে দেখতে পারবো যে এটা কোন দিকে, সামনের দিকে না পেছন দিকে, নাকি একই জায়গায় ঘুরপাক খাওয়ার জন্য আমাদের প্রলুব্ধ করছে। আজকে পরিস্থিতিতে আমি মনে করি মানুষ যতটা রাস্তায় নেমেছে সেই পরিমাণে বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়াল কন্টেন্টটা যতটা হওয়া দরকার সেইখানে একটু ঘাটতি আছে। এবং সেই কারণে খুবই আমি আকাঙ্ক্ষা সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের স্যার আরো অনেকদিন বেঁচে থাকতে হবে এবং এই বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে অবয়ব দিতে হবে এবং একটা বাহিনী গড়ে তুলতে হবে, একটা ফোর্স গড়ে তুলতে হবে। পশ্চিমা দুনিয়ার দিকে দেখেন, সারা দুনিয়া, পশ্চিমা দুনিয়া বলবো না, অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই আলোচনা আমি করব না, আমার নিজের কতগুলো চিন্তা আছে। একটা নতুন যুগে আমরা প্রবেশ করেছি, পুরানো শক্তির বিন্যাস পরিবর্তিত হয়ে গেছে, বহু দ্বিকেন্দ্রিক বিশ্ব থেকে সোভিয়েটের পতনের পর এককেন্দ্রিক বিশ্ব হয়ে গেছে এবং এককেন্দ্রিক বিশ্ব মার্কিন সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে তারা চেয়েছিল এটাকে অপরিবর্তনীয়, ইররিভার্সিবল করার জন্য। ইতিমধ্যে পাখি হাওয়া হয়ে গেছে, ইররিভার্সিবল আর হবে না। অর্থনীতিতে পেছনে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রে ইনক্লুডিং সামরিক শক্তি। আপনারা গত 4-5 দিন বা এই সময়কালের ঘটনা দেখেন, ইরান, হামাস, ওই ইয়ামেন, এই মধ্যপ্রাচ্যের ঘটনা বলি, খুব কঠিন। এবং এই জায়গায় নতুন কোরিলেশন অফ ফোর্স, নতুন একটা বিশ্ব পরিস্থিতির জন্ম দিচ্ছে, যেখানে আমাদের দেশের অগ্রগতিটা নির্ধারিত হয়ে যাবে সেইটার আলোকে। নির্ধারিত না, সেটা দ্বারা প্রভাবিত হবে, নির্ধারিত বলাটা ঠিক না এবং এটা বাস্তবসম্মতও না। সেইখানে আমাদের করতে হবে। ওর জন্য আমার মনে হচ্ছে আমরা অনেক ঝগড়া করেছি বাঙালি। আমাদের সমাজে জাতীয় বুর্জোয়ার উপস্থিতি, আমাদের সমাজে মধ্যবিত্তের উপস্থিতি, কোন মধ্যবিত্ত ভালো, কোন জাতীয় বুর্জোয়া খারাপ, কোনটা পক্ষে আছে, কোনটার পেছনে কাজে ভর করলে পরে আমরা সহজে আগায় যেতে পারবো। আমি অনুরোধ করবো একটু ভাইবে দেখি না কেন আমরা, আরে এত ধানাই পানাইয়ের দরকার নাই, সমাজতন্ত্র ছাড়া মুক্তি নাই, এইটা ইমানের ভিতরে ধরে আমাদের সামনের দিকে আগায় যেতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ে কোরিলেশন অফ ফোর্স বিবেচনা করে তখনকার জন্য ট্যাকটিক্স করব, এবার একসঙ্গে মিলে আমরা যাব। আরেকটা হলো বামপন্থীদের কেন যাইতে পারলো না, এইটা অনেক আলোচনা করা দরকার। আমি খালি একটা বলি, বামপন্থা রাজনীতিতে ছোটবেলা থেকে করে আসতেছে, এখনো করতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলি। আপনারা একটু মিলায় দেখেন, ইলেকশনে দাঁড়ালে বামপন্থী ক্যান্ডিডেট বলে, ভাইয়েরা আমাকে ভোট দিল আপনার সঙ্গে আসি, ভোট না দিল আপনার সঙ্গে আসি। তো পাবলিক তো বোকা না, তারা বলবে উনি ভোট না দিলেও আমার সঙ্গে আসেন, তো ভোট দেওয়ার দরকার নেই, যাকে ভোট দিলে কিছু পান, বিড়ি, সিগারেট, টাকা পয়সা পাওয়া যাবে, ওনাকে দিয়ে 2-4 পেলা। আমাদেরকে পাওয়ারের কথা ভাবতে হবে, কার কান্দে চললে পাওয়ারের কাছাকাছি যেতে হবে, যাওয়া যাবে, এই ভাবনা বাদ দিয়ে উই উইল ফর্ম দ্য নেক্সট গভর্নমেন্ট, সঙ্গে অন্যান্য ফোর্সকে নিয়ে নিব, কোয়ালিশন করতে হবে। কাকে কাকে আমি টাইনে নিব এক জিনিস, আর কার উপরে নির্ভর করে আমি ক্ষমতায় যাব সেইটা হলো আরেক জিনিস। সম্ভবত এইসব কতগুলো জায়গায় পুরানো কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেইটা আসলে পরে লড়াইয়ের ময়দানে আমরা আসি। এবং যতগুলো আন্দোলন শেখ হাসিনার আমলে হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বামপন্থীরাই সবগুলো ইস্যুটিকে অ্যাড্রেস করেছে এবং সবসময় রাজপথে ছিল। বিএনপিও করেছে, তারা করেছে তাদের অ্যাঙ্গেল থেকে, আর জামাতে ইসলাম করেছে সেটার কথা আর আমি আলোচনা করতে চাই না। আমার মনে হয় এটা করার প্রয়োজনও নাই, কারণ তারা তো উল্টামুখী। আরেকটা কথা আমি বলতে চাই, স্যারদের কথা অনুযায়ী সামাজিক মালিকানা
এইটা হলো ভাইটাল। আরেকটা ভাইটাল বিষয় হলো জনতার ক্ষমতায়ন। জনতার ক্ষমতায়ন করতে পারলে যেই লোকগুলো গণ অভ্যুত্থান সংগঠিত করলো তাদের হাতে ক্ষমতা দিতে হবে। আপনাদের মনে করেন ইতিহাসের অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনায় গেলে বিশাল টাইম লেগে যাবে। মুক্তিযুদ্ধের পর বিএলএফ এফএফ এর কথা বলা হলো, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর কথা কেন আবু সাইদ সাহেব বললেন না, আমি এটা বুঝলাম না। আরেকটা কথা আমি বলি, হিসাব মিলাই দেখেন, গণ অভ্যুত্থান ৬৯-এর গণ অভ্যুত্থান ৬ দফার ভিত্তিতে হয় নাই, এটা হয়েছিল ১১ দফার ভিত্তিতে। ছাত্রলীগ বলতো ৬ দফা হলো মুক্তি সনদ, আর কেউ কেউ বলতো এটা সিআইয়ের দালাল, আর ছাত্র ইউনিয়নের একটা অংশ বলতো এটা ন্যায্য দাবি কিন্তু অসম্পূর্ণ। তখন অনেক আলোচনা হলো, একেও সন্তুষ্ট করতে হবে, ওকেও সন্তুষ্ট করতে হবে। মোহাম্মদ ফরাদ ফর্মুলা বের করতেন, তাকে বলা হতো মস্তিষ্ক। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমারটাও থাকবে তোমারটাও থাকবে। কেমনে? ৬ দফা শব্দটা লেখা হবে না, কিন্তু ওইখানে যেই কথাগুলো আছে ক খ গ ঘ করে সব লিখে ফেলো, আর বাকি জায়গায় ব্যাংক বিমা জাতীয়করণ করতে হবে, নিরপেক্ষ জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি করতে হবে ইত্যাদি সব লেখো। গণ অভ্যুত্থান হয়ে গেল। কিন্তু খেয়াল করলে দেখবেন গণ অভ্যুত্থানের পরে যখন নেতৃবৃন্দকে রিসেপশন দেওয়া হলো, বঙ্গবন্ধুকে আলাদা করে রিসেপশন দিতে হবে, ছাত্রলীগ গো ধরে বসলো। আমরা বললাম কেন, সবাই একসঙ্গে, মনি সিং সবাই ছাড়া পেয়েছে, সবাইকে একসঙ্গে কিছু দেওয়া হয় না। ছাত্র সংগ্রাম পরিষদ ভেঙে যাওয়ার অবস্থা, তখন একটা কম্প্রোমাইজ হলো যে ঠিক আছে, শেখ সাহেবেরটা আলাদা করে হবে আর অন্যদেরটা পল্টন ময়দানে হবে। এই যে ঘটনা, এইটার ভেতর দিয়েই কিন্তু কিভাবে একক নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হয়। এখন দুঃখ করলে তো হবে না, তখন থেকেই তো প্ল্যান ছিল এটাই, একজন লোককে নেতা বানাইতে হবে। এবং শেরে বাংলার ভূমিকা, ভাসানীর ভূমিকা, আরে বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামায় দেওয়া হয়েছে, আমি মনে করি না এটা সঠিক হয়েছে। ওই ছবি থাকবে, কিন্তু পাশে শেরে বাংলার ছবি নাই কেন, ভাসানীর ছবি নাই কেন, মনি সিংয়ের ছবি নাই কেন, ওসমানীর ছবি নাই কেন? এর সকলের সম্মিলিত প্রয়াস আমাদের মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে। এবং সেই ক্ষেত্রেই আওয়ামী লীগের ভিন্ন বয়ান, যেটা একটা মিথ্যা বয়ান, এবং সেটা হলো ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, এইখানে বুঝতে হবে। এবং এইসব কারণেই আজকে দেখা যায় আওয়ামী লীগের এই হাসিনা সরকারের ফিলসফিটা কি ছিল, উন্নয়ন করিতে হইবে, বড় বড় প্রজেক্ট, বড় বড় মার্জিন ওখান থেকে পাওয়া যায়, সেটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু মানুষের কাছে একটা ভাব তুলে ধরা হলো যে উন্নয়ন করছি, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, ভালো কথা। তারপরেরটাই ডেঞ্জারাস, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। ব্যাস, চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার আওয়ামী লীগের সরকার, সবার মাথার ভেতরে এটা ঢুকাই দিল। পুলিশ বাহিনী তারাও এই আইডিওলজিতে যদি বিশ্বাস করে, কর্মী বাহিনী যদি বিশ্বাস করে, 10 জন লোককে গুলি করে মারলে সেটা একটা দেশপ্রেমিক কাজ। কেন 10 জন লোককে হত্যা করে আমি সরকারের ধারাবাহিকতা বজায় রাখছি, এবং সরকারের ধারাবাহিকতা বজায়ের মাধ্যমে আমি রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের নিশ্চয়তা। সুতরাং এইটাকে পেট্রিয়টিক টাস্কে পরিণত করে দিল। এখন যদি কেউ বলে চিরদিন দরকার সংস্কার মার্কা সরকার, তাহলে তো একই জিনিসের রিপিটেশন হয়ে যাবে। নির্বাচন আগে না সংস্কার আগে, এটা খামাখা তর্ক তুলে দিয়েছে। সংস্কার শক্তিশালী করতে হলে জনগণের পার্টিসিপেশন লাগবে, জনগণের সম্মতি লাগবে, এবং সেইটা নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে সংগঠিত করে আরো শক্তিশালীভাবে আমি সংস্কার করব।
কিন্তু নির্বাচন হইতে হবে অবাধ এবং নিরপেক্ষ। সুতরাং এই ক্ষেত্রে যেটুকু সংস্কার করা দরকার অবশ্যই সেটা ইলেকশনের আগে করে ফেলতে হবে, সিম্পল ব্যাপার। এবং খুবই একটা ডেঞ্জারাস কথা সেদিন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বিবিসির সঙ্গে ইন্টারভিউতে, আরে ভোট টোট এগুলো দেখি, টাকা দিয়ে মানুষ ভোট দেয়। এইটাই যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইলেকশন এবং আগামী ইলেকশন টাকা দিয়েই ভোট হবে, এইটা যদি হয় তাহলে পরে তো আমি বলবো যে আপনি তো আসল জিনিসই বুঝেন নাই গণ অভ্যুত্থানে। যাই হোক, অনেক কথা আমি সবাই নিতে যাচ্ছি না, ইচ্ছা করে অনেক কথা বলার এবং বলা প্রয়োজন, আমাদের আলোচনা আরো বাড়ানো প্রয়োজন। এবং এই কথা মনে রাখেন, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান দেখেছেন, সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, কিন্তু শ্রমিক শ্রেণীর গণ অভ্যুত্থান এখনো দেখেন নাই। আমাদের দেশকে বাঁচাইতে হলে সেই শ্রমিক মেহনতি মানুষের একটা নতুন গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী, আমি চাই আর না চাই সেটা আগামী দিনে আমি চোখের সামনে দেখতেছি। কিন্তু তার আগে শ্রমিকদেরকে সচেতন করতে হবে, সংগঠিত করতে হবে, সেই কাজে আমাদের নেমে পড়া একান্তভাবে কর্তব্য। অনেক হাবিজাবি ঘটনা দেশে ঘটতেছে, আমাদেরকে খুব সচেতন হয়ে ডাইন বা চিন্তা করে আগায় যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এই দিনই দিন নয়, আরো দিন আছে, এই দিনকে নিতে হবে সেই দিনের কাছে। সেই বিপ্লবের পথে সমস্ত জনগণ আগায় যাবে। স্যারকে আমরা চাই, আমাদের অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল কন্টেন্ট অফ দ্য মুভমেন্ট। আপনি দুনিয়ায় চমস্কি থেকে শুরু করে দেখেন কিভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং এই যে ইরানের উপরে আক্রমণ চালালো, মুহূর্তের ভিতরে 5 মিনিটের ভিতরে সবাই কথা বলা শুরু করেছে এবং বিরাট প্রতিবাদ সেখানে সংগঠিত হচ্ছে যে এটা কোন জায়গায় আজকে মার্কিন সাম্রাজ্যবাদ দুনিয়াটাকে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সভ্যতাকেই সামনে তুলে ধরবে।